হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি দেখাবো কৃষ্ণচূড়া ফুলের একটা শাড়ি। তো আমি কৃষ্ণচূড়া ফুলটা খুব সহজভাবে আপনাদের জন্য করেছি। যারা নতুন একদম নতুন কৃষ্ণচূড়া ফুল করতে চাচ্ছেন। কৃষ্ণচূড়া ফুলটা আসলে অনেক ডিটেলস দেয়া থাকে, তো অনেকেই মনে করে যে এটা অনেক কঠিন হবে, এটা আমি করতে পারবো কি না। তো আমি আপনাদের জন্য খুবই ইজিভাবে আমি কৃষ্ণচূড়া ফুলটা ড্রয়িং করে দেখিয়েছি। তো আমি এখানে যে শাড়িটাতে আমি কৃষ্ণচূড়া ফুলটা করেছি সেটার জন্য আমি একটা হাফ সিল্ক শাড়ি নিয়েছি। আমি এখানে দেখেন আমি প্রথমে কিন্তু ফুলটা একটি খাতায় এঁকে নিচ্ছি। আমি এভাবেই করি কারণ আমি এই ফুলটা পুরো শাড়িতে দিব ছিটা ছিটা করে, তো যাতে একই ফুল তো যাতে সেম হয়, সেম সাইজ হয়। কারণ আপনি যখন অনেক বেশি অভিজ্ঞ হবেন তখন আপনি সেম ফুল পুরো শাড়িতে আঁকতে পারবেন, কোথাও হয়তো বা 19-20 হবে, অতটা হবে না। কিন্তু আপনি যখন নতুন করবেন, আমি তো মূলত নতুনদের জন্য ভিডিওটা করছি, সেজন্য আমি বলছি যে নতুন করবেন তখন আপনি যদি এটা খাতায় ড্রয়িং করে নেন, তখন আপনি জাস্ট এটা ছাপ দিয়ে আপনি পুরো শাড়িতে দিবেন। আর কি হবে, একদম সেম ডিজাইন সেমই থাকবে, কোনো প্রবলেম হবে না। আর একবার যদি ফুলটা এঁকে নেন, যখন আপনি ছাপ দিবেন তখন আপনার সময়ও কম লাগবে। আর এখন দেখা যায় যে একটা শাড়ি করার পর আমরা আবারও শাড়ি করি, তখন আসলে ফুলটা যদি তৈরি করে রাখা হয় তাহলে আর দ্বিতীয়বার আর কষ্ট করতে হয় না। এখন দেখেন আমি জাস্ট ফুলটা শাড়ির উপরে আমি জাস্ট ছাপ দিয়ে এঁকে নিচ্ছি। কত তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর মানে কি বলে এটাকে, আমরা যখন সরাসরি কখনো শাড়িতে আঁকবো তো কি হয়, ওভার রাইটিং হয় অনেক। তো খাতায় ওভার রাইটিং হলে তো কোনো সমস্যা নেই, আমরা রাবার দিয়ে এটা মুছে ফেলি, কিন্তু শাড়িতে কিন্তু এটা মুছা পসিবল না, আর দেখতেও ভালো লাগবে না। এবার দেখেন আমি আঁচলটা এঁকে নিয়েছি। আঁচলটা আমি দেখালাম না কিভাবে এঁকেছি, আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এই 3টা ফুল এখানে সেম ফুলটাই আমি কি করেছি, একটার সাথে একটা পাশাপাশি করে নিয়েছি। তারপরে আমি ডালপালাগুলা নিয়ে আমি জাস্ট ভরাট করে নিলাম কাজটা। আর এখানে হচ্ছে শাড়ির সামনের অংশ, যেটা বুকের সামনে থাকে, ওই কাজটা এটাও আমি একটা খাতায় প্রথমে ড্রয়িং করে নিয়েছি। আমি এটা ড্রয়িংটা করে দেখালাম না, আমার কৃষ্ণচূড়ার একটি ভিডিও আছে, শুধু কৃষ্ণচূড়া ফুলের, ওইটা কোনো শাড়ি না, জাস্ট টিউটোরিয়াল ভিডিও। ওইটাতে একদম এটার ডিটেলস আমি ফ্রি হ্যান্ডে করে দেখিয়েছি। আপনারা যদি প্রয়োজন হয় আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমি ওই সেম ডিজাইনটাই আমি আমার শাড়ির সামনের দিকেটা দিচ্ছি। আমি এটা করে তারপরে আমি রং করব। আমার আসলে সবসময় খাতায় ড্রয়িং করে আমি কাজ করতে আমার কাছে ভালো লাগে। কারণ হচ্ছে আমি প্রথম যখন আমার আসলে কয়েকটা ড্রেস নষ্ট হয়েছে, আমি সরাসরি প্রথম যখন ড্রেসে আঁকতাম তখন দেখা যেত যে অনেক ভুল হতো, তখন ওইটা দেখতে ভালো লাগতো না। এরপর থেকে আমি নিজেই আমি কি করে প্রথমে খাতায় ড্রয়িং করে নিই, তারপরে আমি শাড়িতে বা ড্রেসে আমি সেটা আঁকি। আর দেখেন এই পাতাগুলো আমি এখন এক্সট্রা দিয়ে দিচ্ছি যাতে কাজটা একটু ভরাট লাগে। পাতাগুলো আমি ওখানে আঁকিনি, কারণ হচ্ছে এটা পাতাগুলো বাঁকা হলেও কোনো সমস্যা নাই, সেজন্য। এখানে আমি রং নিয়েছি, এটা আমি নিজে তৈরি করে নিয়েছি, এটা কোনো রেডিমেড কালার না। আমার রঙের তৈরির অনেক টিউটোরিয়াল আছে, দেয়া আছে, আপনারা ওখানে দেখে নেবেন। কারণ হচ্ছে পুরো ভিডিওতে যদি রং তৈরি সব কিছু দেখায় না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। কেউ ওই ভিডিওটা আসলে এতক্ষণ দেখা কারো এখন তো ধৈর্য দেয় না যে এত লং ভিডিও দেখার মতো। তো আমি রঙটা অনেক পাতলা করে তৈরি করেছি। একটা কথা মনে রাখবেন সব সময়, যে
সুতি কাপড়ে যখন আমরা কোনো সুতি কাপড় ইউজ করি তখন একটু কেমিক্যাল বেশি লাগে, আর হচ্ছে কারণ রঙটা ছড়িয়ে যায়। সুতি কাপড়ে কিন্তু খুব তাড়াতাড়ি রঙ ছড়িয়ে যায়, যেটা হাফ সিল্ক, মসলিন করতে তো খুবই ইজি। আমি মসলিনের একটা শাড়ি করেছি, যদিও এখনও ভিডিও দেওয়া হয়নি, ভিডিও করে রেখেছি, আপলোড দিব। ওইটাতে যত রং পাতলা করা যায় ততই ভালো। তো আমি এখানে রংটা অনেক পাতলা করে তৈরি করেছি। এখন আমি ফুলের সবগুলা পাপড়ি আমি লাল রং দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু একদম পুরো কি বলে পাপড়িটা কিন্তু আমি পুরোটা কালার করিনি, একদম উপরে টপের অংশটা আমি রেখে দিয়েছি, আর যেটা পুরোটা আমি হালকা করে রং করে নিয়েছি লাল। এখন আমি অরেঞ্জ কালারটা মানে কমলা কালারটা দিচ্ছি একদম উপরের অংশ থেকে কিন্তু আপনারা কমলা কালারের রংটা শুরু করবেন। তাহলে কি হবে, একদম পাপড়ির উপরের অংশটা একদম পুরো কমলা আসবে আর নিচের অংশটা লাল হবে। আর ফুলগুলা অবশ্যই যেন রংটা যেন না শুকিয়ে যায়। আপনারা যখন লাল রংটা দিবেন যেন রংটা যেন না শুকিয়ে যায়। রংটা ভেজা অবস্থায় কিন্তু কমলা কালারটা দিয়েই করতে হবে, তাহলে কি হবে দুইটার রং একসাথে মিশে খুব সুন্দর একটা কালার আসবে। জাস্ট উপরে একদম একটু অরেঞ্জ থাকবে আর নিচের অংশটা একদম গাঢ় রেড, আর মাঝখানেরটা দুইটার কম্বিনেশন। তো এটা কি হবে, আপনি যদি পাপড়িগুলো যদি লাল রংটা যদি শুকিয়ে যায়, আপনি তারপরে অরেঞ্জ কালারটা দিলেন, তো কি হবে আপনার রংটা কিন্তু মিশবে না। পাপড়িটা হয়ে যাবে, কিন্তু আপনি যখন দেখবেন তখন দেখবেন যে দুইটার রং আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, তখন অতটা ভালো লাগে না, দেখতে একটু খারাপই লাগে। তো এভাবে করলে কি হবে, আপনার একদম কালারটা বুঝে যাবে না যে আপনি আসলে কোন কালারটা ইউজ করছেন। মনে হবে যে একটা কালারেই কিন্তু দুইটা শেড আসতেছে। এবার যেহেতু কৃষ্ণচূড়া ফুলের একটা পাপড়ি সাদা থাকে, তো এই সাদা কালারটা কিন্তু আমি কখন দিয়েছি, এই সাদা কালারটা আমি কিন্তু পুরো ফুলটা শুকিয়ে যাওয়ার পরে আমি সাদা কালারটা দিয়েছি। একদম হালকা করে আমি সাদা কালারটা দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু লাল রংটা অনেক গাঢ়, আমি যদি রংটা ভেজা অবস্থায় দিই তাহলে কিন্তু সাদাটা আসবে না, ওইটা একটু হালকা গোলাপি বা কমলা অন্যরকম একটা কালার হয়ে যাবে। তো যেহেতু আমি পাপড়িটা সাদা চাচ্ছি, তো আমি সেজন্য আমি এই লালের উপরেই আমি কি করলাম, এটা যখন শুকিয়ে গেল তখন দিয়েছি। আর সাদা পাপড়ির যে ভিতরে যে ছোট ছোট যে সাদা যে পাপড়িগুলা, ওইটাও আমি ঠিক সাদা পাপড়িটা যখন শুকিয়ে গিয়েছে তখনই আমি সাদা কালারটা দিয়েছি, তারপরে ওইটার কর্নারে আমি একটু কালো কালো র্যাক দিয়েছি। এবার আমি দেখেন ঢালগুলো তৈরি করে নিচ্ছি। তো ডালগুলো করার জন্য আমি এখানে বাদামি কালার ইউজ করছি। বাদামি কালারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাদামি কালারটা আপনারা একটু কমলার সাথে কমলা রঙটা তৈরি করবেন, ওইটার সাথে 1 কি 2 ফোঁটা, প্রথমে 1 ফোঁটা দিবেন, কালো রং দিলেই দেখবেন সুন্দর একটা বাদামি কালার হয়ে গেছে। আমি এখানে ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি সব কাজ করছি, আর একটা চিকন তুলি ইউজ করব, যেটা দিয়ে আমি কি বলে কৃষ্ণচূড়ার যে পাতাগুলো আছে আমি পাতাগুলো তৈরি করব। আমি আসলে যে চ্যাপ্টা তুলি আমরা যেটা বলি ফ্ল্যাট তুলি, চ্যাপ্টা তুলিটা দিয়ে আমার কাজ করতে ভালো লাগে, কারণ সেটা আপনি যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। তবে আমি বলবো আপনি যে ব্রাশ দিয়ে কাজ করতে অভ্যস্ত, সেটা ফ্ল্যাট হোক, সেটা রাউন্ড শেপ হোক, আপনি আপনার মানে কি বলে পছন্দ মতো তুলি দিয়ে, যেটা দিয়ে আপনি ইজিলি আপনার কাজ করতে পারবেন সেটা দিয়ে করবেন। এমন না যে আমি ফ্ল্যাট দিয়ে করেছি বলে আপনাকেও করতে হবে। আসলে আপনি যেটা দিয়ে ইউজ টু আপনি সেটা দিয়েই মানে কি বলে হ্যান্ড পেইন্ট করবেন। এটা আসলে যার নিজস্ব ব্যাপার, কারণ আমি সবসময় কিন্তু ফ্ল্যাট দিয়েই যে করে অভ্যস্ত সেটা না। আমি যখন ফ্ল্যাট ব্রাশ দিয়ে কাজ করা শুরু করলাম তখন থেকে আমার কাছে এটাই ভালো লাগে। তার আগে কিন্তু আমি সব কাজ কিন্তু যে রাউন্ড শেপের তুলিগুলো পাওয়া যায় আমি সেটা দিয়ে কাজ করেছি। তো সেজন্য আমি বলছি এমন না যে আমি যেটা দিয়ে করেছি সেটা দিয়েই করতে হবে। আমি ডালগুলার দেখেন চারপাশে একদম কর্নারে সেখানে একটু একটু কালো রং দিয়ে
ওইটা জাস্ট একটু গাঢ় করে আপনি কর্নারটা একটু টান দিবেন। ওইটা দিলে কি হবে, খুব সুন্দর একটা শেড আসবে। তো আসলে এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন, কাজ করতে করতে আপনার এটা অভিজ্ঞ হয়ে যাবে যে আপনি কখন রঙটা দিলে ভালো লাগবে। তো সেই জন্য আমি মানে বলে দিচ্ছি, সাথে সাথেই বলে দিচ্ছি যে বাদামি কালারটা যখন আপনি ইউজ করলেন ডালগুলোতেই, তো পাশে দিয়ে একটু কালো রং নিলেন, ওইটাই ওই ফ্ল্যাট ব্রাশের মধ্যে কালো রংটা নিয়েই ওই বাদামি কালার যখন রংটা ভিজা আছে তখনই দেখবেন যে কর্নারে একটু টান দিলেন, একটু ডালপালার যে আগা আছে ওইটার মধ্যে একটু দিলেন, তখন দেখবেন যে খুব সুন্দর করে একটা গাঢ় একটা শেড চলে আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর এখানে যে একদম চিকন চিকন কিছু ডালপালা আছে সেটার জন্য আমি একদম জিরো যে সাইজের যে গোল তুলিগুলো আছে আমি ওই তুলিটা দিয়েই আমি করে নিচ্ছি। আর এবার আমি দেখেন এখানে যে কৃষ্ণচূড়ার যে পাতাগুলা সেটা তৈরি করে নিচ্ছি। তো এটার জন্য আমি সবুজ কালার ইউজ করছি। আর পাতাগুলো আসলে আপনি যখন আমার শাড়িটা দেখবেন তখন কিন্তু মনে হবে যে প্রত্যেকটা পাতা সেম সাইজ, আসলে কিন্তু সেম না। আমি যখন করেছি আমারও একটা ছোট বড় হয়েছে, তো এটা নিয়ে কোনো যে চিন্তা করতে হবে না যে একটা পাতা ছোট হয়ে গিয়েছে। যখন আপনি পুরো পাতাটা করে ফেলবেন তখন আপনি নিজেই ধরতে পারবেন না যে একটা পাতা ছোট হয়েছে কি একটা পাতা বড় হয়েছে, জাস্ট কাজটা ভরাট হলেই দেখতে সুন্দর লাগবে। আসলে আমার এত কথা বলার কারণ একটাই হচ্ছে যে আমি যখন কাজ করি তখন আমি এই সমস্যাগুলো ফেস করি যে হ্যাঁ এই জায়গাটা একটু ফাঁকা লাগতেছে, তখন আমি ওই জায়গা দিয়ে একটু পাতাগুলো একটু লম্বা লম্বা করে দিয়ে দিই। আবার যখন দেখি যে না এখানে একটু একটু কি বলে স্পেস কম, জায়গাটা কম, কিন্তু পাতাগুলো তখন একটু ছোট করে দিলেই হয়। আমি আঁচলটা পুরাটা করে দেখালাম না কারণ অনেক সেম কাজ, যেহেতু সেম ফুল। আমি দেখেন এখন কাজটা আরও বেশি বোঝা যাচ্ছে কালারগুলো করার পরে। এখানে আমি দেখেন তিনটা ফুল একসাথে দিয়েছি, আবার সিঙ্গেল ফুলও দিয়েছি আমি। এবার আপনি আঁচলের মধ্যে এভাবে করে প্রথমে অনেকগুলো ফুল এঁকে নেবেন, তারপরে ওইটার কি বলে চারপাশ দিয়ে শুধু পাতা আর এই যে কলিগুলা দিয়ে আপনি ভরাট করে নেবেন। দেখবেন যে অনেক সুন্দর লাগবে, বোঝাই যাবে না যে এখানে কোনটা আগে আঁকা হয়েছে কোনটা পরে, বা এখানে একটু ফুল কম হয়েছে বা বেশি হয়েছে ওইটা বোঝাই যাবে না। যেই জায়গাটা আপনার কাছে কম মনে হবে সেখানে একটা ফুল দিয়ে দিবেন বা একটু কলি দিয়ে দিবেন, তাহলেই দেখবেন যে জায়গাটা অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার যেটা আমি করে দেখাচ্ছি সেটা হচ্ছে পুরো শাড়িতে আমি যেটা ছিটা ছিটা দিব। আমি আসলে শাড়ি অত ভরাট করি না কখন, আমি আঁচলটা আর বুকের যে কাজ ওইটাই সবসময় একটু বেশি করে আর পুরো শাড়িটা আমি খালি রাখতেই পছন্দ করি, তাহলে একটু আমার কাছে মনে হয় যে ফ্রেশ লাগে শাড়িটা, চোখে লাগে আঁচলের কাজটা। তো এবার দেখেন আমি পুরো শাড়িটা করা হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে কিভাবে সব কিছু ইজিলি করা যায়। তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই শাড়ি সম্পর্কে, কৃষ্ণচূড়া ফুল সম্পর্কে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন।